নমস্কার, অ্যাস্ট্রোলজি লার্নিং ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে বিবাহ সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে। বিশেষ করে প্রতিটি যুবক যুবতীর তো ইচ্ছেই হয় যে তার বিবাহটা কবে হবে এবং কিভাবে হবে। আজ আমরা এই ভিডিওতে সেটা সম্পূর্ণরূপে আলোচনা করেছি। এখন কোনো জাতকের জন্মকুণ্ডলী বা লগ্নকুণ্ডলী থেকে বিবাহের বিষয়ে জানতে গেলে আমাদের প্রথম লক্ষ্য করতে হবে সপ্তম ভাব বা জায়াভাবকে। সপ্তম ভাব বলতে আমরা আগেই দেখিয়েছি যে এই লগ্নকে এক ধরা হয়। প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, এই সপ্তম ভাব। এই সপ্তম ভাব এটাকে জায়া ভাবও বলা হয়। এই ভাবটিকে বিচার বিশ্লেষণ করে বিবাহ সম্পর্কিত বিভিন্ন তথ্য বলে দেওয়া যায়। এইবার এই সপ্তম ভাবের অধিপতি যেমন এখানে সপ্তম ভাবটির অধিপতি হলো মঙ্গল, অর্থাৎ এই জাতকের ক্ষেত্রে এই সপ্তম ভাবাধিপতি মঙ্গলই হলো জাতকের বিবাহের কারক। এই সপ্তমপতির দশা ও অন্তর্দশায় জাতকের বিবাহ সম্ভব। তাহলে জাতকের বিবাহ দেখতে গেলে শুধুমাত্র জন্মকুণ্ডলীর ওপরে নির্ভরশীল হলেই হবে না, পাশে এই দশা অন্তর্দশার উপরেও নির্ভরশীল হতে হবে। এছাড়াও সপ্তমপতি অর্থাৎ মঙ্গল এবং দ্বিতীয় ভাবাধিপতি বা ধনভাবাধিপতি, এখানে দ্বিতীয় ভাবাধিপতি শুক্র অর্থাৎ মঙ্গল এবং শুক্র, এরা যদি একই ঘরে থাকে, এখানে শুক্রচন্দ্র আছে কিন্তু যদি শুক্রের সঙ্গে মঙ্গল থাকে কিংবা একে অপরের ওপরে দৃষ্টি প্রদান করে থাকে, তবে সেই ক্ষেত্রে এই দুই গ্রহের দশা অন্তর্দশাতেও জাতকের বিবাহ সম্ভব। তারপরে আমাদের দশা ছক থেকে দেখতে হবে জাতকের কখন রাহু এবং চন্দ্রের দশা অন্তর্দশা আছে, সেইটা লক্ষ্য করে তবে জাতককে বলে দেওয়া যাবে জাতকের বিবাহ কবে সম্ভব হবে। কারণ রাহু গ্রহটি হলো বিবাহের ঘটক হিসাবে বেশি ফল দেয়, অর্থাৎ রাহু বিবাহের ঘটক হিসাবে বলা যেতে পারে। এছাড়াও গোচরে চন্দ্র, এই গোচরে যদি চন্দ্র এবং সপ্তমপতি যে নক্ষত্রে আছে, এই চন্দ্র এবং সপ্তমপতি, এখানে এই যে চন্দ্র এবং সপ্তমপতি এবং এর অধিপতি অর্থাৎ মঙ্গল, এরা যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রের অধিপতি যদি তার পঞ্চমে, সপ্তমে এবং নবমে বৃহস্পতি থাকে, অর্থাৎ যে নক্ষত্র, ভালো করে খেয়াল রাখতে হবে বিষয়টি, যে এই যে চন্দ্র এবং এই সপ্তম অধিপতি এরা যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের অধিপতি যদি বৃহস্পতি এর পঞ্চমে 1, 2, 3, 4, 5 এই ঘরে, 6, 7 এই ঘরে, পঞ্চমে, সপ্তমে এবং নবমে যদি থাকে, তবে সেই গ্রহের দশা অন্তর্দশায় জাতকের বিবাহ সম্ভব। এছাড়াও গোচরে চন্দ্র বা লগ্ন থেকে বৃহস্পতি চন্দ্রের রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে তা জাতকের বিবাহ সম্ভব ওই গ্রহের দশা এবং অন্তর্দশায়। এই অবধি হলো বিবাহের সময় নির্ণয়। এবার আমরা জানব যে লাভ ম্যারেজ বা প্রেম ঘটিত বিবাহ কখন সম্ভব। জাতকের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, এটা জানতে গেলে আমাদের সেই লক্ষ্য রাখতে হবে সপ্তমপতি। এখানে সপ্তমপতি মঙ্গল এবং বৃহস্পতি, এরা যদি পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে বা একই ঘরে অবস্থান করে কিংবা একে অপরের প্রতি দৃষ্টিপাত করে থাকে, তবে সেক্ষেত্রে ভালোবাসা বা প্রেম ঘটিত বিবাহ সম্ভব। এছাড়া
পঞ্চমপতি এবং সপ্তমপতি এরা পরস্পরের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকবে। এক্ষেত্রে যেমন পঞ্চমপতি হলো বুধ আর সপ্তমপতি হলো মঙ্গল। এরা যদি এক রাশিতে অবস্থান করে কিংবা একে অপরের প্রতি দৃষ্টিপাত করে সেক্ষেত্রেও জাতকের প্রেম ঘটিত বিবাহ বা লাভ ম্যারেজ সম্ভব। এছাড়া আরও খেয়াল রাখতে হবে যে এই পঞ্চম স্থানীয় অধিপতি রাহু গ্রহের সঙ্গে যদি সপ্তম ঘরে অবস্থান করে, পঞ্চম স্থানাধিপতি যদি রাহু গ্রহের সঙ্গে যদি সপ্তম স্থানে অবস্থান করে সেক্ষেত্রেও জাতকের নিচু স্থানে প্রেম ঘটিত বিবাহ সম্ভব। আর একটা শেষ কথা বলে যাই, এই বৃহস্পতি যদি সপ্তম ঘরে থাকে সেক্ষেত্রেও জাতকের প্রেম ঘটিত বিবাহ সম্ভব। এছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে জাতক বা জাতিকারা অ্যারেঞ্জ ম্যারেজ বা বাড়ির মতে, যেটা বলি আমরা যে বাড়ির মতে বিবাহ ঘটবে বা সম্পন্ন করবে। এই অবধি জানলাম আমরা বিবাহের সময় এবং বিবাহ কীরকম হবে, প্রেম ঘটিত না অ্যারেঞ্জ ম্যারেজ, মানে বাড়ির দেখাশোনা বা উভয় পক্ষ দেখে শুনে বিয়ে। এখন আমরা জানব কোন ক্ষেত্রে বিবাহ অসম্ভব, কীরকম হলে জাতকরা মানে কখনোই বিবাহ সম্পন্ন হবে না। এই যে জ্যোতিষ মতে বা জ্যোতিষশাস্ত্রে যে বিবাহ না হওয়ার যে যোগ, জাতকের বিবাহ না ঘটবার যে যোগ, সেই যোগকে বলে অনুরাযোগ। এই অনুরাযোগ হলো পাপদৃষ্ট বা যুক্ত, পাপদৃষ্ট মানে খারাপ গ্রহ বা দুস্থানে অবস্থিত গ্রহ যুক্ত রাহু যদি সপ্তম স্থানে থাকে, অর্থাৎ যেমন অষ্টম ভাব বা ষষ্ঠ ভাব বা দ্বাদশ ভাবে অবস্থিত গ্রহ, মানে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ যদি রাহুর সঙ্গে যুক্ত হয়ে সপ্তম ভাবে থাকে, তাহলে সেই ক্ষেত্রে জাতকের বিবাহ হবে না। যদি হয়েও থাকে সেক্ষেত্রে জাতকের স্ত্রী জীবিত থাকবে না। এই যোগকে বলে অনুরাযোগ। পরে যেটা বলার সেটা হচ্ছে দেরিতে বিবাহ যোগ। চন্দ্র চতুর্থ বা দশম স্থানে থাকলে, চন্দ্র গ্রহ যদি 7, এটা 8, এটা 9, এটা 10, এই যে মেষ লগ্নের ক্ষেত্রে, বা এবার যদি লগ্ন সরে আসে বৃষ, তখন এই ঘরও সরে যাবে, অর্থাৎ 10টা এখানে আসবে। অর্থাৎ এই মেষ লগ্নের ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করছি। এই মেষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র গ্রহ যদি চতুর্থ এই ঘরে এবং দশম ঘর এই ঘরে থাকে, তবে সেক্ষেত্রে জাতকের বিবাহ দেরিতে ঘটবে। আর যদি রবি ঠিক একই রকম স্থানে থাকে, চন্দ্র আর রবি যদি এই দুটি স্থানে থাকে, তবে সেক্ষেত্রে জাতকের বিবাহ দেরিতে ঘটবে। আরও বিবাহ না ঘটবার বা কখনোই হবে না এই রকম দুটি বিষয় আছে, সেগুলি হলো লগ্নে শুক্র আয়পতিযুক্ত হলে, অর্থাৎ লগ্নে এই ঘরে যদি শুক্র থাকে, এই ঘরে যদি শুক্র থাকে কাকে যুক্ত হয়ে, এই যে 11 অর্থাৎ এইখানে 11। আরও কয়েকটি ক্ষেত্র আছে যেখানে জাতকের বিবাহ প্রায় হবে না বললেই চলে। যেমন এই লগ্নে শুক্র আয়পতিযুক্ত হলে, অর্থাৎ এই যে এই লগ্নে এই ঘরে যদি শুক্র গ্রহ আয়পতি মানে একাদশপতি, 11 নাম্বার ঘরের ভাবাধিপতি, এই আয়পতি এখানে শনি, অর্থাৎ শুক্র যদি শনি গ্রহকে নিয়ে এই ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে জাতকের কোনো মতেই বিবাহ সম্ভব নয়। এবং পঞ্চমে বলবান বৃহস্পতি, এই ঘরে শক্তিশালী বৃহস্পতি বলবান হয়ে যদি অবস্থান করে, এবং চন্দ্রের সপ্তমে শুক্র থাকলে, এখানে চন্দ্র যে ঘরে থাকবে, ধরুন এই ঘরে চন্দ্র আছে, চন্দ্রের সপ্তমে 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে সপ্তমে যদি শুক্র থাকে, এখানে যদি শুক্র গ্রহ থাকে, তবে সেক্ষেত্রেও জাতকের বিবাহ সম্ভব নয়। এই ভিডিওতে আমরা বিবাহ সম্পর্কে এই অবধি আলোচনা করলাম।
আজ এই অবধি থাকলো। ধন্যবাদ।